প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। নাইন স্যার বাংলা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। পূর্বে আমরা দুইটা ক্লাস করেছিলাম, আজকে হচ্ছে গদ্যের সাজেশন ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা তোমাদের পাঠ্য বই সামনে নিয়ে বসবে আজকে ক্লাসটি করার জন্য। আমি কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি চলে যাই। প্রথমে বইয়ের যে সূচিপত্র আছে সেই সূচিপত্রে আমি চলে গেলাম। দেখো, এখান থেকে যেই চ্যাপ্টার গুলো তোমাদের সিলেবাসে, যেই চ্যাপ্টার গুলো আসলে গুরুত্বপূর্ণ, আমি সেগুলো দাগিয়ে রেখেছি। এই যে প্রত্যুপকার, সুভা, বই পড়া, আমাদের হেপু, নিমগাছ, শিক্ষা মনুষ্যত্ব, একুশের গল্প। এর মধ্যে যদি তোমাদের দেখতে একটু অসুবিধা হয় তাহলে তোমরা একটু জুম করে নিবে। ঠিক আছে। আচ্ছা, চলো আমি প্রত্যুপকার গল্পে চলে যাব। ঠিক আছে, প্রত্যুপকার গল্পে। তো প্রত্যুপকার গল্পে আমরা জানি যে প্রত্যুপকার গল্পে হয় কি, প্রত্যুপকার গল্পে হচ্ছে যে আমি বিস্তারিত আলোচনা করছি এখন। এখানে আমরা জানি যে একটা চরিত্র দিয়ে শুরু হচ্ছে আমাদের গল্প। চরিত্রটার নাম কি ছিল? চরিত্রটার নাম হচ্ছে আলী ইবনে আব্বাস নামে একটা চরিত্র ছিল, যে কিনা খলিফা মামুনের, তৎকালীন খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন, তাই তো? হ্যাঁ। তো আমি এখান থেকে যেই শব্দগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বা যে লাইনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি এখানে এখন তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি বা আলোচনা করছি। যেমন তিনি কোথায় বসেছিলেন? অপরাহ্নে খলিফার নিকটে তিনি বসেছিলেন, তাই না? একজন হাত পা বাঁধা, হস্তবদ্ধ মানে হাত পা বাঁধা একজন লোককে নিয়ে আসা হলো। তা বলছে নিহিত হইলেন মানে নিয়ে আসা হলো। ওকে। আচ্ছা, এইখানে তদীয় ভাব দর্শনে, তদীয় মানে কি? তার তার ভাব, তার এক্সপ্রেশন দেখে আর কি তিনি প্রতীত হইল। প্রতীত হওয়া মানে বিশ্বাস হলো। প্রতীত হওয়া মানে বিশ্বাস হওয়া। ঠিক আছে, তোমরা সেটা কিন্তু লিখে রাখতে পারো। আমি যা বলছি, প্রতীত হওয়া অর্থাৎ হচ্ছে যে প্রতীত হওয়ার অর্থ হলো কি হওয়া? বিশ্বাস হওয়া। বিশ্বাস হওয়া। প্রতীত হওয়ার অর্থ হচ্ছে বিশ্বাস হওয়া। ঠিক আছে, বিশ্বাস হলো। ওকে। আচ্ছা, এইখান থেকে যেইটা আসলে গুরুত্বপূর্ণ লাইন যেটা আছে আমি সেটা তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে। ওকে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বাক্য। আমাকে খলিফার কোপে পতিত হইতে হবে। তারপরে দেখো, তারপরে হচ্ছে কি, এরপরে গুরুত্বপূর্ণ যে বাক্যটা আছে, তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। এই লাইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ, জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। কেন? এই জায়গাটা কেন গুরুত্বপূর্ণ? এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কেন এই লাইনটা গুরুত্বপূর্ণ, বা কেন জগদীশের শুভ শুভ দৃষ্টি সে কেন চেয়েছিল, এই লাইনটা পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি যাই, এরপরে যদি আমরা যাই, কিয়ৎক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম, ওকে, জগদীশ্বরের শুভদৃষ্টি থাকুক। কেন? এটা আমরা জানি যে ওই যে আলী ইবনে আব্বাসকে একজন লোক আশ্রয় দিয়েছিল, যে বর্তমানে হাত পা বাঁধা বন্দি অবস্থায় আছে। সেই জন্য ওই লোকটা যে জায়গায় থাকে ওই জায়গাটা তার কাছে প্রিয়, সবচেয়ে প্রিয়। ঠিক আছে, এবং জায়গাটার নাম কি ছিল? জায়গাটার নাম হচ্ছে ডেমাস্কাস। ঠিক আছে, ডেমাস্কাস নগরে যে অংশে তারা বসবাস করে সেই জায়গাটা খুব প্রিয়। এরপরে হচ্ছে যে যদি আমরা বলি গুরুত্বপূর্ণ লাইন কোথায় আছে, এখানে তার কাহিনীটা আছে। কেন প্রিয়? এই কেন উত্তরটা এখানে আছে, কেন। ঠিক আছে, কেন উত্তরটা এখানে দেওয়া আছে। তো এখানে একটা প্রশ্ন পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে সমভি ব্যাহারে অর্থ কি? সমভি ব্যাহারে অর্থ কি, এটা পরীক্ষাতে প্রায় সময় আসে। ঠিক আছে, সমভি ব্যাহারের অর্থ কি? তাহলে সমভি ব্যাহার অর্থ কি? সাথে। সমভি ব্যাহার অর্থ কি? কারো কিছু বা কোনো কিছু সাথে হচ্ছে সমভি ব্যাহার। ওকে। তারপরে দেখো, তারপর পৃষ্ঠে যদি আমরা যাই, তারপরে এখানে গুরুত্বপূর্ণ লাইন কি আছে, এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য কি আছে, সেটা হলো আমি আপনাদেরকে দেখাই এখান থেকে। এই যে এই জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার কাছে সর্বাপেক্ষা প্রিয়। এবং ওই যে লোকটা তাকে কি করেছিল, লোকটা তাকে আহ মানে তাকে আশ্রয় দিয়েছিল। এবং আশ্রয় দেওয়ার পরেও তাকে কিন্তু কি কি দিয়েছিল? একটা যেদিন সে সে যেদিন প্রস্থান করবে, চলে যাবে, আলী ইবনে আব্বাস যেদিন প্রস্থান করবে চলে যাবে, সেদিন তাকে অস্ত্র দিয়েছিল, অস্ত্রের পৃষ্ঠে খাদ্য সামগ্রী দিয়েছিল। তারপর হচ্ছে পরিচর্যা করার জন্য একটা ভৃত্য দিয়েছিল। হ্যাঁ। এবং হচ্ছে যে তার যে বিশেষণ দয়াময়, সদাকে আশ্রয়দাতা, এই কথাগুলো তোমরা কিন্তু লিখবা।
এরপরে হচ্ছে স্বর্ণমুদ্রার থলে দিয়েছিল একটা, এরপরে হচ্ছে যে এবং তার আত্মীয়দের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। এই জন্য এত কিছুর কারণে সে তাকে কি করেছে, সেই ওই জায়গাটা হচ্ছে তার কাছে সবচেয়ে প্রিয় জায়গা। ঠিক আছে। আচ্ছা, তো তারপরে চলো, তারপরে প্যারায় আমরা দেখি যেটা গুরুত্বপূর্ণ লাইন হতে পারে, যেটা সেটা হচ্ছে এই নির্দেশ করে দুঃখ প্রকাশ পূর্বক আমি বললাম যে আমি সবগুলো লাইন দেখা করবো, আমি just এখানে যে গুরুত্বপূর্ণ আছে সেই কথাটা আমি লিখি। তো এখানে দেখো যে তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকিবে না। তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না, এই লাইনটা আসতে পারে, কারণ এই লাইনের কপি কিন্তু আরেকটা লাইন আছে। তো ওটার সাথে এটার সাথে আমরা পার্থক্য করে নিব। এটা কে বলেছে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না? এটা বলেছে যে আলী ইবনে আব্বাস এটা বলেছে। এটা কারণ কি? এটা আলী ইবনে আব্বাস বলেছে। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখছি আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস, পুরোটাই লিখলাম, সংক্ষেপে তোমরা নাও বুঝতে পারো। আলী ইবনে আব্বাস এই কথাটা বলেছিল, কেননা যদি ওই লোকের সাথে তার দেখা হয়ে যায় তাহলে। এবং এই লোক উত্তরে বলেছে কি, আপনার মনস্কাম পূর্ণ হয়েছে। এটা কে বলেছিল? এটা হচ্ছে যে যে বন্দী লোকটা ছিল সেই বন্দী লোকটা এই কথাটা বলেছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখান থেকে একটা প্রশ্ন আছে, আমি চমকিয়া উঠিলাম। কেন চমকে উঠলো? ওই লোকটার দেখা পেয়ে সে চমকে উঠেছে, এবং এখান থেকে একটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, অভিনিবেশ মানে কি? অভিনিবেশ মানে হচ্ছে মনোযোগ। অভিনিবেশ মানে কি? মনোযোগ সহকারে। মনোযোগ সহকারে বা মনোযোগ লিখলেও চলবে, অভিনিবেশ মানে মনোযোগ সহকারে। মনোযোগ সহকারে সে দেখেছিল। ঠিক আছে। আচ্ছা, এই অংশ থেকে যদি গুরুত্বপূর্ণ লাইন আমি বলতে চাই, সেটা হচ্ছে তজ্জন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ করে এখানে আনত হইয়াছে। কেন আনা হয়েছিল তাকে? নিজ প্রকৃতির কিছু মানুষ তার নামে কিছু মিথ্যা রটনা করেছে, সেজন্য খলিফার কোপে পড়ে খলিফা রাগান্বিত হয়ে তাকে এখানে নিয়ে আসতে বলেছিলেন। ঠিক আছে। তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব। এই কথাটা কে বলেছে? এই বন্দী লোকটা বলেছে। তার একটা প্রার্থনা ছিল, এই প্রশ্নটা আসতে পারে যে কি প্রার্থনা করেছিল, যে তার পরিবারের কাছে তার যে খবরটা সেটা পৌঁছে দেওয়ার জন্য। যদিও বা আলী ইবনে আব্বাস বলেছে আপনাকে আমি মুক্ত করে দিতে চাই, কিন্তু সে বলেছে যে কি, আমি আপনাকে আসলে আপনি আমার এই উপকারটা করুন। তাহা সেটা কি? সেটা হচ্ছে আপনি আমার পরিবারের কাছে আমার তথ্যটা পৌঁছে দিন। ঠিক আছে। আচ্ছা, এরপরের যে প্যারাটা আছে, এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে। কার জন্য? ওই যে বন্দী লোককে যে ছেড়ে দেওয়া হলো, আলী ইবনে আব্বাস যে তাকে ছেড়ে দিয়েছে, সেই জন্য তার খলিফার মামুন তার উপর রাগান্বিত হবে। এই কথাটা এখানে আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপরের প্যারায় যাই আমরা। এরপরের প্যারায় হচ্ছে দেখো, তাহা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না। এই যে এই লাইনটা, হ্যাঁ, এই লাইনটা কে বলেছে? এই লাইনটা হচ্ছে যে বন্দি বলেছে। বন্দি লোকটা এই কথা বলেছে, তাহা হইলে আমার কোনো ক্ষোভ থাকে না। সেটা কি? সেটা হচ্ছে যে মানে এই যে দেখো, তাহা কখন হইবে না, যাহাতে খলিফা আমার উপর আক্রোশ না হন, আপনি দয়া করে তাহার যথোপযুক্ত চেষ্টা করুন। যে খলিফা আমার উপর রাগান্বিত যাতে না থাকে, আপনি আমাকে মুক্তি করে দিতে চাচ্ছেন, কিন্তু সেটা না করে এমন একটা কিছু করেন যাতে করে সে আমার উপরে, তিনি আমার উপরে রাগান্বিত না থাকেন। যদি এইটুকু করেন, এটা করার পরেও যদি আপনি ব্যর্থ হন, তাহলে আমার কোনো কি থাকবে না? ক্ষোভ থাকবে না। তাহলে মৃত্যুকালে কোনো কোনো ক্ষোভ থাকবে না, এই কথাটাই বলেছিল আলী ইবনে আব্বাস। আর তাহা হইলো আমার কোনো ক্ষোভ থাকিবে না, এটা বলেছিল বন্দি। এই দুটো লাইন কিন্তু কনফিউজিং, পরীক্ষা হলে তোমাদের ভুল হয়ে যেতে পারে এই দুটো লাইন দেওয়া। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখো, এখান থেকে শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল। এইটা হচ্ছে তোমাদের ট্রিপল স্টার দিলাম আমি। এই লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মলোকের জন্য। এই লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল। কার কথা শুনে? আলী ইবনে আব্বাসের কথা শুনে। যে আমার কথা, একটা কথা আছে আপনি শুনেন। তখন খলিফা সন্দেহ করলো যে তুমি তাকে ছেড়ে দিয়েছো কিনা। তো সেই জন্য ওই কথাটা শুনেই তিনি ক্রোধান্বিত হয়ে গেলেন। তারপরে দেখো, এরপরের প্যারাতে যদি আমরা যাই, এরপরের প্যারাতে কি আছে দেখো, এইখানে যে তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। এই খলিফার পরিচয় এখানে আছে, মহামতি অতি উন্নত চিত্ত। ঠিক আছে, মহামতি ও অতি উন্নত চিত্ত। এবং ওই লোকটার ব্যাপারে বলেছে কি, দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সদ্বিবেচক। এই ধরনের কথাগুলো কিন্তু লিখতেই হবে। মানে এই কথাগুলো, এই বিশেষণগুলো ব্যবহার করতে হবে। যখন বন্দি সম্পর্কে ব্যবহার করবে এক এক ধরনের বিশেষণ, তারপর হচ্ছে তোমার আলী ইবনে আব্বাস সম্পর্কে এক ধরনের বিশেষণ, তারপরে খলিফা মামুন সম্পর্কে এই বিশেষণগুলো তোমরা ব্যবহার করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো, আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না, এই কথাটা কাজ ছিল আলী ইবনে আব্বাস ওই লোকটা সম্পর্কে খলিফা মামুনকে সে বলছে যে আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। ঠিক আছে। এবং এরপরে এক্ষেত্রে আপনার যা অভিরুচি হয় করুন, আপনার যা ইচ্ছা, অভিরুচি মানে ইচ্ছা, আপনার যে ইচ্ছা হয়। খলিফা মামুনকে বলছে, সে বলে যে এই লোকটা এমন এমন ছিল, কিন্তু সে আসলে এত নিচ প্রকৃতির মানুষ না, আমার বিশ্বাসই হয় না যে সে এমন। তখন খলিফা মামুন এইসব বলার পরে সে খলিফা মামুনকে বলে আপনার যা ইচ্ছা এবার আপনি করতে পারেন। ওকে।
আচ্ছা, তারপরে হচ্ছে এই এখানে একটা কথা, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। এটা কে বলেছে? এটা খলিফা মামুন বলছে যে ওই লোকটা সম্পর্কে জানতে পেরে সে অনেক বেশি আনন্দিত হয়েছে। এবং লাস্টের দিকে, শেষের দিকে গিয়ে তাকে কি কি দিয়েছে? তাকে দিয়েছে যে মহামূল্য পরিচ্ছদ, 10 অশ্ব, 10 খচ্চর, 10 উষ্ট্র, ডেমাসকাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধ পাথেয় স্বরূপ দিয়েছে এবং অর্থ দিয়ে তাকে বিদায় করেছে। এই জিনিসগুলো মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? এইখান থেকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি দিলাম। এইবার চলো, তোমাদেরকে আমি নিয়ে যাব কোথায়? তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি যে এই চ্যাপ্টার থেকে যেই গুরুত্বপূর্ণ, অর্থাৎ অনুধাবনমূলক নয়, আমি বলতে চাচ্ছি যে উদ্দীপক থেকে, এখান থেকে উদ্দীপকের জন্য যেটা হচ্ছে যে কি প্রত্যুপকার। প্রত্যুপকার, ঠিক আছে? প্রত্যুপকার গল্পে যেইখান থেকে উদ্দীপক আসতে পারে, যে পয়েন্টগুলো উদ্দীপকের জন্য গুরুত্বপূর্ণ, আমি সেই পয়েন্টগুলো তোমাদের এখন লিখে দেখাই বা তোমাদেরকে আলোচনা করি। যেমন ধরো, একটা আসতে পারে যে, একটা উদ্দীপক আসতে পারে কি ব্যাপারে? প্রত্যুপকার নিয়ে একটা উদ্দীপক দিতে পারে। প্রত্যুপকার মানে কি? প্রত্যুপকার মানে হচ্ছে উপকারীর উপকার, ঠিক আছে? উপকারীর উপকার, প্রত্যুপকার মানে হচ্ছে উপকারীর উপকার। আচ্ছা, আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে কৃতজ্ঞতাবোধ। কি বোধ? কৃতজ্ঞতাবোধ, কৃতজ্ঞতাবোধ, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে কি আসতে পারে? উদ্দীপক আসতে পারে। তারপরে যেটা নিয়ে উদ্দীপক আসতে পারে সেটা হচ্ছে কি? মানবতা বা মানবিকতা। এখানে যে একটা মানবিকতার সুন্দর গল্প আছে, সেটা নিয়ে উদ্দীপক আসতে পারে। এরপরে আসতে পারে যে নিঃস্বার্থ পরোপকার। যখন ওই লোকটা যখন উপকার উপকার করেছিল, বন্দি লোকটা প্রথমে, সে কিন্তু নিঃস্বার্থ ভাবেই পরোপকার করেছিল, ঠিক আছে? তাহলে ওই লোকটা সম্পর্কে আমরা বলতে পারি সে হচ্ছে নিঃস্বার্থ পরোপকারী একজন মানুষ, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আসতে পারে, যেটা যদি প্রশ্ন একটু জটিল করে, তাহলে আরেকটা বিষয় নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে বিচার ব্যবস্থা নিয়ে। কি নিয়ে? বিচার ব্যবস্থা নিয়ে আসতে পারে, ঠিক আছে? বিচার ব্যবস্থা নিয়ে আসতে পারে। আরেকটা বিষয় ছিল যেটা, ওকে, আমি এটা লিখেছি। এবারে দেখো, এবার আমরা যদি চরিত্রগুলোকে লিখি, চরিত্র, ঠিক আছে? চরিত্র, এই আহ এই গল্পের যে চরিত্রগুলো আছে, চরিত্রগুলো তিনটা, কিন্তু তিন চরিত্র। একটা হচ্ছে আলী ইবনে আব্বাস, এই সম্পর্কে কি লিখবে? এ হচ্ছে কৃতজ্ঞ। তারপর হচ্ছে বন্দি, বন্দি লোকটা, বন্দি সম্পর্কে কি লিখবা? বন্দি সম্পর্কে অনেকগুলো লেখা যায়। সে হচ্ছে যে নিঃস্বার্থ পরোপকারী, মূলত নিঃস্বার্থ পরোপকারী। আজকের দিনে কিন্তু এমনটা আসলে হবেই না, তাই না? এইভাবে করে মানুষকে সাহায্য সহযোগিতা আজকের দিনে কেউ কাউকে করে না, তেমন একটা। আছে কেউ কেউ করে, বাট অধিকাংশই কিন্তু এমনটা হয় না। এরপর হচ্ছে খলিফা মামুন। খলিফা, তো খলিফা মামুন উনি কি ছিলেন? উনি হচ্ছেন যে সৎ বিবেচক বা সুবিচারক। তার সম্পর্কে আমরা এই কথাগুলো লিখবো, ঠিক আছে? এই আমাদের শেষ। তারপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী গল্পে, আমরা চলে যাই, ঠিক আছে? আমরা পরবর্তী গল্পে চলে যাচ্ছি। এরপরে আমাদের কি আছে? এরপরে আমাদের আছে সুভা। ওকে, আমরা সুভাতে চলে যাচ্ছি। হ্যাঁ, সুভা গল্পে আমরা চলে এসেছি। আচ্ছা, আমি দেখি। সুভা গল্পে আমরা যদি দেখি, প্রথম পর্বটা দেখি যে মেয়েটির নাম সুভাষিনী রাখে, তাই না? এখান থেকে আমরা শুরু করি। মেয়েটির নাম কি রেখেছিল? সুভাষিনী রাখে। এবং হচ্ছে যে মেয়েটির নাম রাখা হয়েছিল সুভাষিনী। সংক্ষেপে তাকে কি বলে? শুভা বলে। এবং তার হচ্ছে যে তার দুই বোনের নাম ছিল সুহাসিনী ও সুকেশিনী। এই জিনিসটা না, এই জিনিসটা আসলে প্রথমে পর্যায়ে এই জিনিসটাকে আসলে মুখস্থ করতে হবে। প্রথম প্যারাটা, এই প্রথম প্যারা পুরোটা, এই যে প্রথম প্যারা পুরোটা, এটা হচ্ছে মুখস্থ। এটা পুরোটা মুখস্থ থাকতে হবে। এবং এখানে একটা জ্ঞানমূলক বা অনুধানমূলক প্রশ্ন আসে যে মিলের অনুরোধ বলতে কি বোঝাচ্ছে, তার নাম কেন শুভা রাখা হয়েছে, এটা পরীক্ষাতে আসতে পারে। আচ্ছা, অর্থব্যয়। অর্থব্যয় মানে হচ্ছে যৌতুক। অর্থব্যয় মানে কি?
যৌতুককে বোঝাচ্ছে, অর্থ ব্যয় মানে যৌতুককে আছে। এখান থেকে জ্ঞান অনুধানমূলক প্রশ্নে এখন ছোটটি পিতামাতা নীরব হৃদয়ের মতো বিরাজ করিতেছে, পিতার মনে সে সর্বদা জাগরুক ছিল। দুটো একই কথা, যে তাদের মনে একটা কষ্ট ছিল মেয়েকে নিয়ে, মেয়ের বিয়ে হবে না, মেয়ে কথা বলতে পারে না। এখান থেকে আরেকটা কথা আসে যে এই কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। কোন কথাটা সে বুঝে নিয়েছিল? যে সে বিধাতার অভিশাপ স্বরূপ কি করে, বিধাতার অভিশাপ স্বরূপ এই পৃথিবীতে এসেছিল। ঠিক আছে, এবং সে নিজেকে কি করতে চায়, আড়াল করে রাখতে চায়, আমাকে সবাই ভুলে পারছে। এবং তার মাতাকে কি করে, তার মাতাকে আমরা জানি, তার মাতাকে ঘৃণা করে, নিজের একটা ত্রুটি স্বরূপ হিসেবে দেখে, গর্ভের কলঙ্ক হিসেবে দেখে থাকে তাকে, তাই না? ওকে, পানিগন্ধ তাকে ভালোবাসে। আচ্ছা, এখানে হচ্ছে শুভার সৌন্দর্যের যে বর্ণনা আছে, শুভার সৌন্দর্যের বর্ণনা আমরা সেগুলো আমরা দেখে নিব। এগুলো সবগুলাই শুভার সৌন্দর্যের বর্ণনা। যদি শুভার সৌন্দর্য নিয়ে কোনো প্রশ্ন আসে, শুভার চরিত্র নিয়ে, তাহলে তোমরা এই কথাগুলো এখান থেকে লিখতে পারো। এবং এখান থেকে একটা প্রশ্ন আসে, সে নির্জন দ্বীপ্রহের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। এখান থেকে একটা প্রশ্ন আসে জ্ঞানমূলকে, চোখের ভাষাটা কেমন ছিল, অসীম উদার এবং অতল স্পষ্ট গভীর। এই প্রশ্নটা বেশিরভাগ সময় এসে থাকে। আচ্ছা, নির্জন দ্বীপ্রহের মতো শব্দহীন এবং সঙ্গীহীন, এখানে হচ্ছে প্রকৃতির সাথে তার যে নিবিড় সম্পর্ক, প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক, তাই না? প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক, এই জিনিসটাকে ইঙ্গিত করা হয়, তাই না? প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক। এখানে গ্রামের নাম আছে, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, গ্রাম লক্ষ্মী চতুর্শিনী কাকে বলে, ওই গ্রামটাকে বলে, কারণ গ্রামের সাথে তার এই গ্রামের হচ্ছে যে তোমার ওই গ্রামের সবার সাথে তার কি আছে, খাতিল আছে ভালো, বা সবার উপকার করে সে, সেই জন্য এই কথাটা এখানে আসতে আছে। বাণীকণ্ঠের বাড়ির একটা বক্তা আছে এখানে, বাণীকণ্ঠের বাড়ির, যে বাণীকণ্ঠের ঘর নদীর, ওকে এটা লাগছে না, আমাদের প্রয়োজন নাই। এই লাইনটা আমাদের লাগবে, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, এই লাইনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, এই কথাটা বা প্রকৃতি রিলেটেড যতগুলো কথা আসবে, প্রত্যেকটা কথাই কিন্তু কি হবে, প্রত্যেকটা কথাই আমাদের জন্য আমরা লিখবো যে প্রকৃতির সাথে তার যে নিবিড় সম্পর্ক, সেই জিনিসটাকে এখানে বোঝানো হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এরপরে আমরা যদি যাই, এরপরে গুরুত্বপূর্ণ দেখি যে শুভার বন্ধু ছিল, শুভার কি ছিল, যে একটা বন্ধু ছিল। শুভার গুটিগত বন্ধু ছিল, বন্ধুগুলোর নাম হচ্ছে কি, বন্ধুগুলোর নাম হচ্ছে সর্বশী ও পাঙ্গুলি। শুভার গুটিগত বন্ধু ছিল, এবং এই যে শুভাকে তারা বেশি ভালো, মানুষের চাইতেও শুভাকে তারা অনেক বেশি বুঝতো, এই জন্য এই লাইনটা পরীক্ষাতে আসতে পারে। তারপরে হচ্ছে যে এরপরে ছাগল ছানা বিড়াল শাবকের কথা আছে, ছাগল এবং বিড়াল শাবকের কথা আছে, এবং বিড়াল শাবকটা তার কোলে বসতে পারতো। এইখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে ভাষা বিশিষ্ট জীব কে, ভাষা বিশিষ্ট জীবটা কে ছিল, প্রতাপ। এই প্রতাপ সম্পর্কে, এইখানে সব প্রতাপ 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 সম্পর্কে তোমাদের প্রতাপ চরিত্র নিয়ে পরীক্ষা আসতে পারে। এই জন্য প্রতাপ চরিত্রটা আসলে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই প্রতাপ সম্পর্কে এই জিনিসগুলা প্রতাপ চরিত্র সম্পর্কে আসলে বা প্রতাপের বর্ণনা দিতে বললে এইখান থেকে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রতাপের জন্য সে প্রতিদিন কি করতো, পান নিয়ে আসতো। এবং প্রতাপকে সে কি করতে চাইতো, প্রতাপকে সে ইমপ্রেস করতে চাইতো, এবং তার হচ্ছে যে বিধাতার কাছে একটা অলৌকিক ক্ষমতা চাইতো। সে অলৌকিক ক্ষমতাটা কি ছিল? অলৌকিক ক্ষমতাটা হচ্ছে সে মানে সোনার সে হচ্ছে যে কি হবে, জলকুমারী হবে, সাপের মাথার মণি থাকবে তার কাছে, সে রূপার অট্টালিকায় সোনা পালঙ্কে পাতালপুরীতে শুয়ে থাকবে। এই জন্য হচ্ছে যে তার কি থাকবে, তার কাছে একটা মানে সে একটা কাল্পনিক, তাহলে এটা হচ্ছে যে তার কল্পনা জগৎ, তার অলৌকিক ক্ষমতা প্রার্থনা বা সুপার কল্পনা জগৎ আছে, সেই জিনিসটাকে এখানে দেখানো হয়েছে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিছে না, এটা হচ্ছে পরের লাইনে, পরের প্যারাতে আছে। এটা হচ্ছে কি, বয়ঃসন্ধিকালের যে সমস্যাগুলো আছে, বয়ঃসন্ধিকালের যে বৈশিষ্ট্য, সেটাকে এখানে ইঙ্গিত করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়িয়ে, এটাও প্রকৃতির সাথে তার গভীর সম্পর্ককে বোঝানো হয়েছে। একদিন হচ্ছে তার চলো কলিকাতায় চলো কেন বলা হয়েছিল, তার বিয়ে করার জন্য, এবং তাদেরকে এক ঘরে করার জন্য শোনা যায় কেন, তার বিয়ে বিয়ে দিচ্ছে না, এবং তাকে সবাই হিংসা করে, তার যেহেতু টাকা পয়সা ছিল তাকে সবাই হিংসা করে, সেজন্য তাকে এক ঘরে করে দেওয়ার কথা আসে। তো লাস্টের দিকে গিয়ে একদিন অপরাহ্নে আচ্ছা, এখান থেকে এই লাইনটা গুরুত্বপূর্ণ, মনমন্দি হরিণী ব্যাথের দিকে যেমন করিয়া তাকায়। সুভাকে মনে আঘাত করেছে কি প্রতাপ, এই কথাটা বলে, যে তোর নাকি বর পাওয়া গিয়েছে, এই কথাটা বলে তাকে তার মনে আঘাত করেছে। ঠিক আছে। তারপরে হচ্ছে যে আমরা লাস্টের দিকে চলে গেলে একটা লাইন আছে, তুমি আমাকে যাইতে দিও না মা। হ্যাঁ, শুক্লা দ্বাদশী রাতে সে বেরিয়ে যায় ঘর থেকে, এবং প্রকৃতির প্রতি যে তার মায়া ভালোবাসা, সেটা এখানে প্রস্ফুটিত হয়েছে। তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ বাক্য বা গুরুত্বপূর্ণ লাইনগুলো ছিল, এখান থেকে আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছি। এখন চলো, যেখান থেকে যে পয়েন্টগুলো থেকে উদ্দীপক আসতে পারে, আমরা এখন সেই পয়েন্টে চলে যাবো, যেখান থেকে উদ্দীপক আসতে পারে। কোথা থেকে উদ্দীপক আসতে পারে দেখি আমরা। এখানে যে শুভা গল্প, শুভা, শুভার জন্য কি কি উদ্দীপক আসতে পারে।
ঠিক আছে। শোভার জন্য আমরা লিখতে পারি, তোমরাও হয়তো নিজেরা একটু খাতায় তোমাদের নিজেদের খাতায় তোমরা লিখতে পারো। শোভার জন্য আমরা লিখতে পারি প্রতিবন্ধী প্রতিবন্ধীদের প্রতি যে প্রতিবন্ধীদের প্রতি অবহেলা, ঠিক আছে, আমাদের যে অবহেলা সেটা আছে সামাজিক দৃষ্টিভঙ্গি, তাদেরকে নিয়ে আমাদের যে সামাজিক দৃষ্টিভঙ্গি আছে সেটা সম্পর্কে উদ্দীপক আসতে পারে। তোমাদের কাজ হচ্ছে এই যে আমি যেগুলো বলছি এগুলো থেকে উদ্দীপক আসতে পারে, এই উদ্দীপকের পয়েন্ট গুলাকে তোমরা কি করবা, নোট আউট করবা যে আরেকটা সম্পর্কে আসলে আমি কি কি লিখতে পারি। এটা বই থেকেই তুমি সাজাবা, নিজে থেকে সাজাবা না, বই থেকেই তুমি সাজাবা। দৃষ্টিভঙ্গি গুলা কি আছে, যেমন ওকে মা গল্পে কলঙ্ক ভাবতো, তার আত্মীয় স্বজনরা তাকে দেখলে দুশ্চিন্তা প্রকাশ করতো, ছেলে মেয়েরা তার সাথে মিশতো না। এই যে তার প্রতি একটা অবহেলা, মানে সামাজিক যে দৃষ্টিভঙ্গি আমাদের রয়েছে সেই জিনিসটা থেকে কি আসতে পারে, উদ্দীপক আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে সুভা মধ্যে কি ছিল, কল্পনা প্রবণতা ছিল, কল্পনা প্রবণ ছিল সুভার, কল্পনা প্রবণতা। সুভার মধ্যে কল্পনা প্রবণতা ছিল, আমরা দেখি সে জলকুমারী হতে চায়, তাই না, এই বিষয়টা তোমরা লিখতে পারো। এবং আরেকটা ব্যাপার ছিল আড়ালে থাকার একটা মানসিকতা, আড়ালে থাকা, নিজেকে সবসময় কি রাখতে চায়, আড়ালে রাখতে চায়। ওকে, তারপরে হচ্ছে আমরা লিখতে পারি যে প্রকৃতির সাথে সুভার যে গভীর সম্পর্ক আছে, প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক, এটা নিয়ে উদ্দীপক আসতে পারে, প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক। ওকে, এটা নিয়ে উদ্দীপক আসতে পারে, প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক। আরেকটা বিষয় যে উদ্দীপক আসতে পারে সেটা হচ্ছে কি, সুভার যে অনুভব ক্ষমতা আছে, সে যে বুঝে, তাকে নিয়ে যে সবাই দুশ্চিন্তা প্রকাশ করে, এটা কিন্তু সে বুঝে, এই যে তার অনুভব ক্ষমতা, এটা নিয়ে আসতে পারে। আরেকটা পয়েন্ট নিয়ে উদ্দীপক আসতে পারে, লেখকের মানবিক দৃষ্টিভঙ্গি, লেখকের কি দৃষ্টিভঙ্গি, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্দীপক আসতে পারে। ঠিক আছে। ওকে, তাহলে আমাদের সুভা গল্পটা শেষ হয়ে গেল। এরপরে আমরা চলে যাব আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ গল্পে, সেটা হচ্ছে কোথায়, এরপরে আমরা চলে যাব বই পড়াতে। ঠিক আছে, এরপরে আমরা বই পড়াতে চলে যাব। দেখা যাক বই পড়াতে আমরা যাই। এই যে বই পড়াতে আমরা চলে এসেছি। ঠিক আছে। আচ্ছা, এখন আসো বই পড়া বলতে গুরুত্বপূর্ণ সরি, বই পড়া হচ্ছে আমাদের প্রবন্ধ, তাই না। এই প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে কি বলছে লেখক, দেখো। হ্যাঁ, লেখক বলছে বই পড়া হচ্ছে শখটা হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ, এটা বলেছিল। ঠিক আছে। এরপরে তিনি বলছেন আমরা জাতি হিসেবে শৌখিন নয়, এটা পরীক্ষাতে আসে, আসতে পারে। আমরা জাতি হিসেবে শৌখিন নই কেন, সেটা আসতে পারে। তা আমরা জাতি হিসেবে শৌখিন নই হচ্ছে যে আমরা কি, মৌলিক চাহিদা পূরণে, আমরা কি মৌলিক চাহিদা পূরণে ব্যস্ত, সেই জন্য আমরা জাতি হিসেবে শৌখিন হতে পারি। আমরা শুধু আমি মৌলিক চাহিদা পূরণ করতে পারলেই না আমি শৌখিনতা করবো, তাই না। তো এখানে সেই জন্য বলছে আমরা জাতি হিসেবে কি নয়, শৌখিন নয়। এরপরে আমরা এখান থেকে এই জায়গা থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন আছে, আমি সেই গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। যেমন ধরো একটা লাইন আছে না, সেটা হচ্ছে যে কি, যে মানে ব্যাধি সংক্রামক, এই যে এই লাইনটা, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। হ্যাঁ, এই কথাটা কিন্তু পরীক্ষাতে অসংখ্যবার এসেছে, তোমাদের জন্য আসতে পারে। এবং আরেকটা লাইন গুরুত্বপূর্ণ এখান থেকে, সেটা হচ্ছে যে পেশাদারদের মহাভ্রান্তি কি, এটা নিয়ে আসতে পারে। ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, এটার মানে কি সেটা আসতে পারে। পেশাদারদের মহাভ্রান্তি কি, এটা নিয়ে কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, পেশাদারদের মহাভ্রান্তি কি, যে মানে সাহিত্যের কোনো মূল্য নাই, যে তার পেশাতে এটা কাজে আসবে না, সেজন্য সাহিত্যের কোনো মূল্য নাই, এই জিনিসটা নিয়ে পরীক্ষাতে আসতে পারে। এরপরে আমরা যদি যাই এরপরে বেড়াতে, এটা খুব গুরুত্বপূর্ণ বেড়া, এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেখান থেকে উদ্দীপকের প্রশ্ন আসবে বা আসার সম্ভাবনা বেশি, সেটা হচ্ছে লাইব্রেরির গুরুত্ব নিয়ে। কি নিয়ে, লাইব্রেরির গুরুত্ব নিয়ে পরীক্ষাতে আসতে পারে, লাইব্রেরির গুরুত্ব সংক্রান্ত। ওকে, যখন লাইব্রেরি সংক্রান্ত কোনো উদ্দীপক আসবে তুমি কিন্তু এইখান থেকেই নোটগুলো করতে পারবা, এখান থেকে লেখাগুলো লিখবা। এবং শেষের দিকে কি লাইব্রেরি নিয়ে আরো কিছু কথা আছে, এবং লাইব্রেরি তিনি কি বলেছেন, হাসপাতালের চাইতে কিছু কম নয় বলেছেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে প্যারাতে একটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ লাইন আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, এইটা কিন্তু পরীক্ষাতে আসে, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, কথাটার মানে কি আসলে, এই যে এখানে মানে হচ্ছে যে স্বেচ্ছায়
যে জ্ঞান আহরণ করে, ফোর্স করে না, জ্ঞান যে স্বেচ্ছায় আহরণকারী আহরণকারী প্রকৃত শিক্ষিত। অর্থাৎ প্রকৃত যে লার্নার, প্রকৃত যে শিক্ষিত, হ্যাঁ লার্ন, সে হচ্ছে স্বেচ্ছায় জ্ঞান আহরণ করবে, এই জন্য হচ্ছে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। ওকে। আর আরেকটা লাইন হচ্ছে যে আম, এখানে মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ, এই লাইনটা পরীক্ষাতে আসে যে মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ। কথাটার মানে হচ্ছে কি? কথাটার মানে হচ্ছে যে আমি শুধু পড়ালেই তো হয় না, যাকে পড়ানো হবে তার কিন্তু ইচ্ছা শক্তি থাকতে হবে। তাহলে জ্ঞান অর্জন বিষয়টা ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। ঠিক আছে, জ্ঞান অর্জন কিসের উপর নির্ভর করে? ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। হ্যাঁ, আমি এখানে লিখছি, হয়তো বোঝা নাও যেতে পারে, আমি বলে বলেই লিখছি তোমাদের সুবিধার্থে। তাহলে ইচ্ছা শক্তির উপর নির্ভর করে জ্ঞান অর্জনের বিষয়টা। তাহলে শুধু পড়ালেই হবে না, যে পড়বে তার কিন্তু এটা গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে বা তার ইচ্ছা থাকতে হবে। এবং এখানে একটা কথা আছে যে গুরু শিষ্যের সম্পর্ক, এই জায়গাটা হচ্ছে কি, গুরুর দায়িত্ব বা ওস্তাদের দায়িত্ব কি, গুরুর দায়িত্ব কি, শিক্ষকের দায়িত্ব কি, এই জায়গাটা হচ্ছে সেটা নিয়ে গুরুর দায়িত্ব কি। তো বিদ্যা সাধনা শিষ্যকে নিজে, মানে বিদ্যা নিজেকে অর্জন করতে হয়, শিষ্য নিজেই বিদ্যাকে অর্জন করে। এবং গুরু কি কি করতে পারে সেটা বলছে যে অর্জন করতে সক্ষম করাই তিনি। উনি এ প্লাস পাইয়ে দিবেন না, এ প্লাস পাওয়ানোর জন্য তাকে আগ্রহী করে তুলবে। আসলে এ প্লাস পাইয়ে দেওয়া সম্ভব না যদি না স্টুডেন্ট নিজে থেকে আগ্রহী হয়। বিষয়টা বোঝা গেল? আচ্ছা, এরপরের বেলাতে যদি আমরা যদি দেখি, এরপরের বেলা থেকে সবটুকু, এখান থেকে সবটুকু হচ্ছে, এরপরে যতটুকু আছে এইটুকু সবটুকু পর্যন্ত হচ্ছে যে কি নিয়ে, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। ঠিক আছে, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা নিয়ে এখানে বলা হয়েছে। এবং এখান থেকে একটা লাইন আসে, কেননা দেহের মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয়, আত্মার মৃত্যুর হয় না। হ্যাঁ, আমাদের যে আমাদের আমরা এখন দেখতে পাচ্ছি খালি নকল নিয়ে পড়েছে, খালি নকল নকল নকলের কথা বলছে। কিন্তু এই জিনিসটা আসলে প্রমোদ চৌধুরী আগেই বলে গেছে যে দেহের মৃত্যুর এসে হয়, আত্মার মৃত্যু হয় না। অর্থাৎ কথাটার মানে হচ্ছে আত্মিক যে মৃত্যু হয়েছে আমাদের, সেটা সম্পর্কে আমাদের কিন্তু কোনো মাথা ব্যথা নাই। আত্মিক মৃত্যু হয়েছে আমাদের, ওটা নিয়ে কোনো আমাদের মানে মাথা ব্যথাই নেই, আমাদের কোনো চিন্তাই নেই, আমরা শুধু বাহ্যিক বিষয়গুলো নিয়ে পড়ে আছে। ঠিক আছে। এরপরের প্যারায় হচ্ছে লেখক আসলে এখানে ফ্রান্স নিয়ে কথা বলেছিলেন, তাই না? এই পুরো প্যারাটা হচ্ছে ফ্রান্স সম্পর্কে বলেছেন, ফ্রান্সের শিক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, যেটা মূলত মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে, তাই না? মুখস্থ বিদ্যা নির্ভর পড়াশোনা ছিল তখন, সেই মুখস্থ বিদ্যা সংক্রান্ত, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে পুরোটা হচ্ছে আসলে এই পৃষ্ঠার পুরোটা হচ্ছে তোমার ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা নিয়ে লেখক আলোচনা করেছে। ওকে। এরপরে তিনি আবারও কিন্তু লাইব্রেরির কথা বলেছেন। কিসের কথা বলেছেন? লাইব্রেরি। ওই যে লাইব্রেরির গুরুত্ব নিয়ে যদি কোনো উদ্দীপক আসে, তাহলে এখান থেকে তুমি লিখবা। তোমার নিজের থেকে বানিয়ে লিখতে গেলে কিন্তু খুব একটা নাম্বার তুমি পাবা না, বই থেকেই সেটা লিখতে হবে। এবং এখানে তিনি আরো কিছু কথা বলেছেন, সেটা হচ্ছে যে বই পড়ার অনভ্যাস আছে আমাদের। আমাদের কি আছে? বই পড়ার যে অনভ্যাস আছে, সেই অনভ্যাস সম্পর্কে কথা বলেছেন এখানে, বই পড়ার অনভ্যাস। আমি কিন্তু এগুলো বলেই ফেলছি যে কি কি সম্পর্কে উদ্দীপক আসতে পারে, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলেই ফেলছি, তাই না? এবং এখানে একটা কথা, আরেকটা লাইন গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে সাহিত্য সাক্ষাৎ ভাবে উদরপূর্তির কাজে আসে না, এরকম একটা কথা আছে, তাই না? এখান থেকে সাহিত্য সাক্ষাৎ ভাবে উদরপূর্তির কাজে আসে না। এই যে দেখি আমরা, সাহিত্য সাক্ষাৎ ভাবে উদরপূর্তির কাজে আসে না, এই এই লাইনটা আসা, অর্থাৎ অর্থাৎ হচ্ছে যে আর্থিক মূল্য নাই সাহিত্যের, কি নাই? আর্থিক মূল্য নাই, আর্থিক মূল্যহীন সাহিত্য। তো সেই জন্য আসলে সাহিত্যের কি নাই, সাহিত্যের আসলে কদর নাই আমাদের, যেহেতু এটা আর্থিক মূল্য নেই, সেজন্য সাহিত্যের আমাদের কাছে কদর নাই। এইখান থেকে আরেকটা লাইন গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে কি, আরেকটা লাইন গুরুত্বপূর্ণ, সেটা হলো মনের দাবি উদর দাবি রক্ষা না, কিন্তু মনে, এই কথা আমরা সবাই, মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। ঠিক আছে, মনের মনটাকে আত্মাকে বাঁচাতে হয়। ওকে, এই ছিল গুরুত্বপূর্ণ লাইনগুলা। তো এখান থেকে যদি আমাদের উদ্দীপক থেকে আসে, উদ্দীপকে আসার পয়েন্টগুলো কি কি হতে পারে, আমি সেটা নিয়ে তোমাদেরকে এখন আলোচনা করি। উদ্দীপক থেকে যে বই পড়া, ওকে, বই পড়া, বই পড়া থেকে যে উদ্দীপক আসবে, কোন কোন পয়েন্ট গুলো থেকে উদ্দীপক আসতে পারে বই পড়া সম্পর্কে, তা আমরা একটু আগে কিন্তু এগুলো আমি লিখে ফেলেছি, তারপর আরেকবার লিখি। সেটা হচ্ছে যে লাইব্রেরির গুরুত্ব নিয়ে আসতে পারে, কি নিয়ে? লাইব্রেরির গুরুত্ব নিয়ে আসতে পারে। তারপরে হচ্ছে সাহিত্য চর্চা বা বই পড়ার অনভ্যাস, সাহিত্য চর্চা বা বই পড়ার অনভ্যাস নিয়ে আসতে পারে, বই পড়ার অনভ্যাস সংক্রান্ত আসতে পারে। এরপরে হচ্ছে তোমার শিক্ষা ব্যবস্থা, আমাদের যে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, সেটা নিয়ে আসতে পারে, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। তারপর হচ্ছে আমাদের যে দুরবস্থা, ওইটা নিয়ে আসতে পারে।
এই কয়েকটা পয়েন্ট নিয়ে আসলে উদ্দীপক আসবে বই পড়া থেকে, বেশিরভাগ ভাবে এই কয়েকটা পয়েন্ট উদ্দীপকের জন্য গুরুত্বপূর্ণ। তোমার কাছে যদি আরো কিছু গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে সমস্যা নেই, তোমরা সেগুলো নিয়ে আহ আলোচনা করতে পারো বা নিজের লেখাটাকে সাজিয়ে রাখতে পারো। আর একটা হচ্ছে গুরুর দায়িত্ব নিয়ে আসতে পারে, গুরুর দায়িত্ব নিয়ে আসতে পারে। ঠিক আছে, এটা লেস ইম্পর্টেন্ট। এই চারটা হচ্ছে, এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই তিনটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি যদি রেড মার্ক করে দিই এই তিনটাকে, এই তিনটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, চলো আমরা হচ্ছে পরবর্তী আরেকটা চ্যাপ্টারে আমরা চলে যাই। পরবর্তী আরেকটা চ্যাপ্টার, এরপরে আমরা চলে যাব কোথায়? এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী চ্যাপ্টার, বই পড়ার পরে আমরা চলে যাব আমাটির খেপুতে। ঠিক আছে, আমাটির খেপুতে। আমাটির খেপু হচ্ছে পৃষ্ঠা নাম্বার আমরা যদি দেখি, আমি যদি লিখি 65, দেখা যাক, আমি এক্সাক্ট নাম্বারটা আসলে আমার জানা নাই। হ্যাঁ, চলে আসছি আমরা আমাটির খেপুতে। এই যে আমাটির খেপু, খুবই সুন্দর একটি গল্প, তোমরা জানোই আমাটির খেপু খুব চমৎকার একটি গল্প, এটা সবারই ভালো লাগে এই গল্পটা পড়তে। তো আমি দেখি যে গল্পের শুরুটা হচ্ছে কোথা থেকে, সকালবেলা থেকে, তাই না? গল্পের শুরুটা, তো এই পুরো জায়গাটা হচ্ছে খেলনা নিয়ে, এই পুরো জায়গাটা কি নিয়ে? খেলনা নিয়ে। এখান থেকে প্রশ্ন আসবে জ্ঞানমূলক, একটা জায়গায় অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে দুইটা প্রশ্ন আসতে পারে। এগুলো হচ্ছে যে তার কি মহামূল্যবান সম্পত্তি কোনগুলো, এটা নিয়ে আসতে পারে। পিজ্জা বলের আসামি কেন বলা হয়েছে, এটা নিয়ে আসতে পারে। আর কি কি চাঁদ ছিল, এই জায়গাটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে ভাই। এই জায়গাটা এইটুক পর্যন্ত হচ্ছে যে মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, এইটুক পর্যন্ত মুখস্থ থাকতে হবে। ঠিক আছে, পড়ার সময় এগুলো একটু ভালো করে পড়ে নিবা। তারপরে প্যারাটা হচ্ছে দুর্গা নিয়ে। তারপর এটা কি নিয়ে? দুর্গা সম্পর্কে, দুর্গার পরিচয়, দুর্গার বয়স, দুর্গার গঠন, হ্যাঁ, এগুলো নিয়ে আসতে পারে। এই জায়গাটা হচ্ছে ভাই বোনের মধুর সম্পর্ক, ভাই বোনের মধুর সম্পর্ক, ওকে, এটা নিয়ে আসতে পারে। এরপরে হচ্ছে যে কি জানো, এরপরে হচ্ছে যে আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে শৈশবের দূরত্বপনা। শৈশবের দূরত্বপনা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে বা এখানে দেখিয়েছে, শৈশবের দূরত্বপনাটা কেমন হয় এই জিনিসটা দেখিয়েছে। তারপরে হচ্ছে হঠাৎ করে মায়ের আগমন ঘটে, তাই না? হরিহরের বাড়ির বর্ণনা আসে, হরিহরের বাড়ির বর্ণনা আসে। এখানে হচ্ছে নীলমণি রায়, নীলমণি রায়ের কথা আসে, নীলমণি রায়। আমি সংক্ষেপে লিখছি, এটা হচ্ছে হরিহরের ঘরের বর্ণনা আসে, এগুলো মুখস্থ থাকতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে তারা যে ধরা খেয়ে যাচ্ছিল, ধরা পড়া, এই ধরা পড়া নিয়ে এখানে কথা বলছিল যে আমগুলো তারা জোরে জোরে তাড়াতাড়ি কিনছিল। এরপরে হচ্ছে যে তারা ধরা পড়ে যায় মায়ের কাছে, এমন সময় স্বর্ণগোয়ালী চলে আসে, তাই না? স্বর্ণগোয়ালী চলে আসে গাইতে হতে তখন। এবং এখানে একটা কথা বলে যে, এটা আসে যে দেখো হঠাৎ করে যে লক্ষ্মীচারা বাদক কেন বলেছিল, এটা আসে ওই যে কথাটা বলে দিয়েছিল সেজন্য তাকে লক্ষ্মীচারা বাদক বলেছিল, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে যে হরিহরের কথা আছে এখানে, হরিহর। এবং এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই যে এই পৃষ্ঠাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের, জ্ঞানমূলক বলো, অনুধাবনমূলক বলো বা উদ্দীপক বলো, সবার জন্য এই এই সবগুলোর জন্য এই পৃষ্ঠাটা খুব গুরুত্বপূর্ণ। দেখো এখানে অনেকগুলো তথ্য আছে। যেমন ধরো হরিহরের কথা আছে, তাই না? হরিহরের কোথায় গিয়েছিল? দশহরে টাকাদের জন্য গিয়েছিল। টাকাটা মানে হচ্ছে প্রয়োজন, একটা প্রয়োজনে গিয়েছিল বা একটা তাড়া ছিল, সেজন্য সে গিয়েছিল। ঠিক আছে, একটা প্রয়োজনে গিয়েছিল। তো ওখানে হচ্ছে একজন লোক তাকে কি দিয়েছে, শব্দ একটা জাত ছিল যে শব্দ, তোমার আবার কাউকে বলে বেড়ানো স্বভাব। শব্দ নিচু জাতের একজন মানুষ, ব্রাহ্মণ, সে হচ্ছে হরিহর হচ্ছে ব্রাহ্মণ উঁচু জাতের। তাকে একটা প্রস্তাব দিয়েছিল যে তারা এই গ্রামে একজন ব্রাহ্মণ বাস করাতে চায়। এই জায়গাটা হচ্ছে কি জানো, দারিদ্র ফুটে ওঠে। তখন বলে যে তুমি দাও না কেন? হ্যাঁ, আমার এখানে কি আছে, এখানে হচ্ছে যে তোমার, তুমি 2 মাস অন্তর অন্তর, 2-3 মাস অন্তর অন্তর বেতন পাও। এরপর হচ্ছে যে 5 মাস হয়ে গেল, এখানে হচ্ছে যে কে সেজ ঠাকুরন বলেছে। তারপর হচ্ছে রাধা অষ্টমীর বউয়ের কথা বলেছে, তাদের যে অভাব অনটন। হ্যাঁ, আমার এই এমন হয়েছে যে একদিকে যে অভাব অনটন দারিদ্রতার কারণে তার হচ্ছে কি চলে যেতে ইচ্ছে করে। এরপর হচ্ছে কিছু ধানের জমি টমি দিবে, জায়গা দিবে, ঘর দিবে, এগুলো সম্পর্কে, এই প্রস্তাবগুলো সম্পর্কে বলে আগ্রহী সহযোগিতার কথা বলতে উপক্রম হইলো। এই কথাটা পরীক্ষাতে আসতে পারে, কেন কেন আগ্রহী? ওই যে ওদের প্রস্তাবগুলো শুনে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে যে মজুমদার মহাশয়ের সঙ্গে সে পরামর্শ করে বলেছিল। এরপরে হচ্ছে যে এইটুক পর্যন্ত, ওকে। এখান থেকে গুরুত্বপূর্ণ একটা লাইন আছে, সেটা হচ্ছে যে আজকাল চাকরিতে করে লক্ষ্মী ভাতা মধ্যলক্ষ্মী হয়ে পড়েছে খাবার চৌখাত। ঠিক আছে, এই লাইনটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই লাইনটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তারপর আমরা চলে যাই যে, আমরা এরপরে চলে যাচ্ছি এইখানে আবার লাস্ট পর্যন্ত আমরা দেখি যে প্রকৃতি ঘনিষ্ঠ, কি ঘনিষ্ঠ? প্রকৃতি ঘনিষ্ঠ। ঠিক আছে,
যে দুর্গা ফিরে আসে, আবার সে বাইরে চলে যায়, তাই না, তাদের প্রকৃতি যে ঘনিষ্ঠতা। তাহলে এই যে আমি যে লাইনগুলো বা তথ্যগুলো দিয়েছি, এগুলো আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা চলে যাব কোথায়, এখন আমরা চলে যাব হচ্ছে যে এই যে কোন কোন পয়েন্ট থেকে উদ্দীপক আসতে পারে আমরা সেটা দেখি। এবং ধরো এখানে আসতে পারে যে আমাটির ভেপু, আমাটির। তো আমাটির ভেপু থেকে আমার গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, প্রথম হচ্ছে শৈশবের দুরন্তপনা। এটা নিয়ে উদ্দীপক আসতে পারে। তো শৈশবের দুরন্তপনা নিয়ে যখন আসবে তখন তুমি কি লিখবা? তখন তুমি এই যে বইয়ের মধ্যে আছে দুর্গা সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়, বনবাজারে ঘুরে বেড়ায়, ওখান থেকে আম কুড়ে নিয়ে আসে, আর গাছের তলায় থাকে। তারপর হচ্ছে এরা ভাগ বাটোয়ারা করে। এরপরে হচ্ছে যে তোমার যে সারাদিন কি থাকে, এখানে এখানে ঘুরতে থাকে। অপু খেলনা নিয়ে ব্যস্ত থাকে, এই কথাগুলা তোমরা বলতে পারো শৈশবের দুরন্তপনা। আরেকটা হচ্ছে যে প্রকৃতি ঘনিষ্ঠতা, এটা নিয়েও উদ্দীপক আসতে পারে। তারা দেখা যাচ্ছে যে দুর্গার মধ্যে কি দেখা যায়, প্রকৃতি ঘনিষ্ঠতা দেখা যায়। ঠিক আছে, এরপরে হচ্ছে দারিদ্র্য, অভাব, অনটন, এই জিনিসটা নিয়ে আমরা উদ্দীপক আসতে পারে। ঠিক আছে, আচ্ছা চরিত্র থেকে যদি বলি আমি, চরিত্র ধরলে চরিত্র থেকে উদ্দীপক আসতে পারে কি, সেটা হচ্ছে তোমার দুর্গা চরিত্রটা আসতে পারে পরীক্ষাতে। দুর্গা চরিত্রটা কেমন সেটা, তারপর হচ্ছে অপু চরিত্রটা আসতে পারে। ঠিক আছে, সর্বজয়া চরিত্র, শাশ্বত মায়ের চরিত্র এটা, গ্রামীণ শাশ্বত মায়ের চরিত্র এটা। ঠিক আছে, ওকে। আরো জিনিসটা আসতে পারে, সেটা হচ্ছে তাদের সংগ্রামী জীবন নিয়ে আসতে পারে উদ্দীপক। কি নিয়ে আসতে পারে? সংগ্রামী জীবন নিয়ে উদ্দীপক আসতে পারে। আরেকটা বিষয় আছে যেটা আমি গল্পে একটু পরে দেখাবো, সেটা হচ্ছে আত্মমর্যাদা বোধ। হরিহরের কিন্তু প্রচন্ড আত্মমর্যাদা বোধ কাজ করছে, তাই না? সে কিন্তু মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করবে বলেছে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, সেটা আমি তোমাদেরকে দেখাই। যে বলছে কি, এখানে বলছে যে ওর ছোট লোক ভাববে ঠাকুরের হাড়ি দেখছি শিখে উঠেছে, সে সাথে সাথে রাজি হয় না। ওরা ছোট লোক, ছোট জাতের। আমি যদি সাথে সাথে রাজি হয়ে যেতাম, তাহলে কি হতো, তারা আমাকে গরিব ভাবতো। তাহলে এই জায়গাটা কি ফুটে উঠেছে, তার আত্মমর্যাদা ফুটে উঠেছে। এটা নিয়ে উদ্দীপক আসতে পারে। ঠিক আছে, আচ্ছা আমাদের গল্প শেষ। এরপরে আমরা চলে যাবো কোথায়, এরপরে আমরা চলে যাচ্ছি নিম গাছ গল্পে। ঠিক আছে, নিম গাছ গল্পে আমার আনুমানিক, আমি যদি আসি দেখি, দেখা যাক। হ্যাঁ, চলে আসছে। এই যে দেখো, নিম গাছ গল্পটা। ঠিক আছে, তো নিম গাছ গল্পে আমরা জানি, এখান থেকে খুব একটা কিছু আমি দেখাচ্ছি না। এখান থেকে হচ্ছে যে কবিরাজা প্রশংসায় পঞ্চমুখ, এই লাইনটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে চন্দ্রমার্গ রবার্তো মহৌষধ কি, এটা আসতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে বাড়ি পাশে গজালে কারা খুশি হয়, বিজ্ঞরা খুশি হয়, এটা জানে। এরপরে হচ্ছে যে যে কবি দৃষ্টিটা, কবির কথা আসতে পারে। তারপরে হচ্ছে যে হ্যাঁ, তারপরে হচ্ছে কার কথা আসতে পারে, যে কবি, কবি চরিত্রটা আসতে পারে। বাড়ির পেছনে আবর্জনা স্তূপের মধ্যে পড়ে রইলো, সে মাটির ভিতরে সামনে অনেক দূর চলে গেছে, এইগুলো আসতে পারে। ওদের গ্রামের গৃহকর্মা নিপুণ লোকসভের ঠিক এক দশা। এবং এখান থেকে কি কি বিষয় আসছে আমি এখানে যদি দেখাই, যে আমাদের জন্য নিম গাছ, নিম গাছ থেকে আমাদের জন্য উদ্দীপকের জন্য কি কি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে নিম গাছের উপকারিতা। তোমরা নিশ্চয়ই নিম গাছের ফুল নিয়ে একটা কথা আছে না এখানে, নিম গাছের ফুল দেখেছো কিনা? আমি কিন্তু তোমাদেরকে নিম গাছের ফুল দেখাবো। নিম গাছের উপকারিতা, ঠিক আছে, নিম গাছের উপকারিতা, এটা নিয়ে আসতে পারে। এরপরে হচ্ছে তোমার হচ্ছে যে অবহেলা, যারা আমাদের উপকার করে তাদেরকে যে আমরা আসলে অবহেলা করে রাখি সবসময়, যারা আমাদের উপকার করে, আমাদের গৃহকর্ম না নিয়ে তাদেরকে আমরা কি করি, অবহেলা করি। এই বিষয়টা নিয়ে আসতে পারে। তারপর হচ্ছে কবি নিয়ে আসতে পারে। তার বিপরীতে হচ্ছে কবিরাজ চরিত্র সম্পর্কে আসতে পারে, যে শুধু উপকার নিয়েই যায়, কোনো কাজ করে না, তার বিপরীতে কোনো কি করে না, উপকার করে না। সেখানে এই কবিরাজ এসে শুধু সুবিধাই নিয়ে যায়। আর কবির কথা বলবো কি, কবি কোনো সুবিধা না নিয়ে তার প্রশংসা করেছে। ঠিক আছে, তার রূপে মুগ্ধ হয়ে গেছে, মানে ক্রাশ খেয়েছে। কবি কি নিম গাছের উপরে কিন্তু নিম গাছের ফুলগুলো দেখে ক্রাশ খেয়েছিল, তাই না? এবং নিম গাছের ফুল আসলেই সুন্দর। এরপরে হচ্ছে যে তোমার সাংসারিক মায়াজাল নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। সাংসারিক মায়াজাল আর নারীদের সংগ্রাম, নারীদের যে সংগ্রাম, সেই গৃহকর্মা নারীদের যে সংগ্রাম, সেই বিষয়টা নিয়ে উদ্দীপক আসতে পারে। এবং গুরুত্বপূর্ণ, ছোট হলেও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এরপরে আমরা চলে যাব কোথায়, নিম গাছের পরে আমরা চলে যাব, নিম গাছের পরে একুশের গল্পে, একুশের গল্পে চলে যাব। দেখা যাক আমি পাই কিনা। হ্যাঁ, পেয়েছি, একুশের গল্প। তো একুশের গল্পে
আপনারা কি কি পেতে পারেন একুশের গল্প থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আমি তোমাদেরকে দেখাই। একুশের গল্প থেকে যদি আমরা দেখি যে এখানে দেখো যে তবুকে তারা ফিরে পেয়েছিল। গুরুত্বপূর্ণ লাইনগুলো আমি যদি দেখি যে লেপের নিচে ওটা ঠকঠক করে কাঁপে কেন, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপরে হাইকোর্টে বলে শেষবার মতো দেখা হয়েছিল তাদের। ওকে, তারপরে বলছে যে সত্যি কি অবাক কাণ্ড দেখো তো, এটা নিয়ে আসতে আসতে পারে। এরপর হচ্ছে ল্যান্ড আসে কে বলবে যে তপু, এটা হচ্ছে কে বলেছিল, এটা লেখক নিজেই বলেছিল। বলে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, দীর্ঘশ্বাস কে ছাড়ে, রাহাত ছেড়েছিল। ওকে, তারপরে হচ্ছে যে তার মাকে খবর দিতে পাঠানো হয়েছিল। নাজিম বিড়বিড় করে কি বলেছিল। এরপরে হচ্ছে যে আম, সানু কি বলেছিল। হ্যাঁ, এটা নিয়ে আসতে পারে। আমরাও দৃষ্টি ফিরে ফিরিয়ে আনলাম ওর উপরে, কার দিকে দৃষ্টি দিয়েছিল সেটা নিয়ে আসতে পারে। আমরা ছিলাম তিনজন, আমি তবু আর রাহাত। এবং তবুর যে ক্যারেক্টারিস্টিক, এগুলো হচ্ছে তবুর বৈশিষ্ট্য, তবুর চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। তবু চরিত্র সম্পর্কে, তবু চরিত্রটা কেমন ছিল, সে হচ্ছে মূলত স্বপ্নবাদ ছিল, সে স্বপ্ন দেখতে পছন্দ করতো। কিন্তু ছোটবেলা থেকে সে কি মিলিটারিতে যাওয়ার শখ ছিল, তাই না? মিলিটারিতে যাওয়ার শখ ছিল, কিন্তু সেটা সে পারে না। এই যে তার স্বপ্নগুলো এখানে কথা বলে, তার স্বপ্ন কি ছিল সেটা নিয়ে এখানে কথা বলে। এবং তার বউয়ের নাম ছিল কি রুনি, এবং রেনু, তার বইয়ের নাম হচ্ছে রেনু, বান্ধবীর নাম ছিল রুনি। এখানে জর্জ বার্নার্ডের কথা আছে, আইরিশ নাট্যকারের কথা আছে, একটা মোটা লোকের কথা বলেছিল। রুনি হচ্ছে রাজনীতি করছে, এই কথাগুলা উঠে আসে। এরপরে হচ্ছে যে আমরা দেখবো তাদের জীবন, এই যে আমাদের জীবনটা ছিল যান্ত্রিক, এটা নিয়ে তাদের লাইফ স্টাইল কেমন ছিল, সেই লাইফ স্টাইলের সম্পর্কে আসতে পারে, তাদের জীবনযাত্রা সম্পর্কে আসতে পারে। লাস্টের দিকে হচ্ছে যে এখান থেকে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে, এখানে হচ্ছে যে মূল কাহিনীটা, মূল পর্ব এখানে, মূল পর্ব এই যে যেখানে হচ্ছে যে আন্দোলন হয়, আন্দোলন ভাষা আন্দোলনের চিত্র, আন্দোলনের চিত্র এখানে উঠে আসে, এই জায়গাটাতে উঠে আসে। তারপরে আবার যদি দেখি যে এখানে একটা লাইন আছে, তখন বিমূঢ়ের মতো দাঁড়িয়েছিল, মানে লেখক বিমূঢ়ের মতো দাঁড়িয়েছিল। তাই যে কি দেখে, গুলি দেখে, বা তার মাথায়, তপুর মাথায় একটা গুলি লাগে, তপুর হাতে প্লে কার্ড ছিল, সে লুটিয়ে পড়ে। এবং এরপরে এটা পালিয়ে যায় ইউনিভার্সিটির দিকে। কোন দিকে পালিয়ে যায়? ইউনিভার্সিটির দিকে। ঠিক আছে। তারপর হচ্ছে কলেজের যোগ জোড়া দিয়ে সুফোরা নেমেছিল, তার কার কথা বলেছিল? রেনুর কথা বলেছিল। ঠিক আছে, রাতে এসে সেদিন রাতে এসে সে তাদের সাথে কথা বলে নাই। এবং সে মানে ব্যথায় সে বিমূঢ় হয়ে গিয়েছিল, বা মূর্তির মতো হয়ে গেছিল। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এসে মালপত্রগুলো নিয়ে যায়, এরপর ওই সিটে একটা ছেলে আসে। আর একটা ছেলে আসার পরে সে স্কাল নিয়ে দেখছিল, ওইখান থেকে সে দেখে যে কি হলো, যে তার ডান পাটা বাম পা থেকে এই যে এখানে একটা কথা আছে, ডান পা থেকে বা পাটা ইঞ্চি দিয়ে ছোট ছিল, সেই জন্য সে মিলিটারিতে যাইতে পারে না ছোটবেলা থেকে, তাই না? বা তার ইচ্ছা, স্বপ্নটা পূরণ হয় না। এইখানে একটা লাইন আছে, এই যে আমি দেখাই, স্বপ্নালু চোখে স্বপ্ন নামতো, তার মানে স্বপ্ন নামতো, সে স্বপ্নবাদ ছিল, স্বপ্ন দেখতে ইচ্ছে করতো, তারা কোথায় কোথায় যেত, এই তাদের যে জীবনযাত্রা সেটা নিয়ে উদ্দীপক আসতো। ওকে, তাহলে এইখানে আমরা যদি দেখি যে আমাদের উদ্দীপকের জন্য কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। একুশের গল্প, একুশের গল্প একুশের গল্প থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তোমার যে একুশের চেতনা থেকে উদ্দীপক আসতে পারে, একুশের চেতনা। তারপর হচ্ছে কামব্যাক, ফিরে আসা। এই ফিরে আসার মধ্যে একটা ইঙ্গিত আছে যে যারা, মানে এটা কি ফিরে আসে আসলে জানো, সেটা হচ্ছে চেতনাটাই ফিরে আসে বারবার আমাদের মধ্যে। এই যে আমাদের সেটা আগে 24শে আন্দোলনে আবু সাইদ এরা জীবন দিয়েছিল মুগ্ধ, তাহলে হচ্ছে এদের মধ্যে যে আসলে ওই যে চেতনাটা, আসলে দেশপ্রেমের চেতনাটা তাদের মধ্যে ফিরে এসেছিল। ঠিক আছে, এইটাকে আসলে সেই ফিরে আসাটাকে বোঝাচ্ছে আসলে। ওকে, তারপরে হচ্ছে যে তপু চরিত্র সম্পর্কে আসতে পারে। এবং যে তপুর যে স্বপ্নবাদ ছিল, স্বপ্ন নিয়ে আসতে পারে, তপু স্বপ্ন নিয়ে আসতে পারে, স্বপ্নবাদ ছিল সেটা নিয়ে আসতে পারে। এরপর হচ্ছে যে একুশের আন্দোলন যেটা ছিল, এই আন্দোলন নিয়ে আসতে পারে। ওকে, বাস এইটা নিয়ে অথবা দেশপ্রেম নিয়েও একটা আসতে পারে, দেশপ্রেম নিয়ে আসতে পারে। এই ওকে, তাহলে আমার এই গদ্য, আমার যে যেগুলো যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আমি সেগুলো তোমাদেরকে আলোচনা করে দেখিয়েছি। আমরা প্রথম হচ্ছে প্রত্যুপকার দেখেছি, প্রত্যুপকার সম্পর্কে লিখেছি। তারপর হচ্ছে তোমাদেরকে সুভা সম্পর্কে বলেছি, এরপরে বই পড়া, এরপরে আমার তীর্থেপু, এরপর হচ্ছে নিম গাছ, এরপর হচ্ছে একুশের গল্প। ওকে, এর মাঝখানে আহ যদি আমরা আলোচনা করতে চাই আর একটা টপিক সম্পর্কে, এর মাঝখানে আমি যদি তোমাদেরকে দেখাতে চাই, শিক্ষা ও মনুষ্যত্ব নিয়ে আমরা আলোচনা করতে পারি একটু কিছুটা। শিক্ষা ও মনুষ্যত্ব, লাস্ট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব।
একটু দেখি শিক্ষা ও মনুষ্যত্বটা কোথায় আছে। হ্যাঁ, পেয়েছি। শিক্ষা ও মনুষ্যত্ব। ওকে, শিক্ষা ও মনুষ্যত্ব থেকে আমরা কি আলোচনা করতে পারি? দেখো, প্রথম হচ্ছে এখানে তিনি তুলনা করেছেন জীবনটাকে একটা দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন, তাই না? হ্যাঁ, দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। এবং এইখানে হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু লাইন আছে যে অপ্রয়োজনীয় দিকে তার শ্রেষ্ঠ দিক, এটা নিয়ে কথা বলেছেন। শিক্ষার দুইটা দিক আছে, একটা প্রয়োজনীয় একটা অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয় দিক হচ্ছে যে কি হয়ে ওঠা, মনুষ্যত্ব অর্জন করা। ঠিক আছে। আচ্ছা, এখানে আরো দুইটা বিষয়ে কথা বলেছেন, জীবসত্তার মানবসত্তার কথা বলেছেন, তাই না? জীবসত্তা মানবসত্তার কথা বলেছেন তিনি। এইখান থেকে আর গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই। এই জায়গাতে আসে আমাদেরকে কি বলেছেন, লক্ষ্য ঠিক করতে হবে বলেছেন, আমাদের একটা লক্ষ্য থাকতে হবে, সেটার উপায় বাতলে দিচ্ছেন কিভাবে। এবং এই জায়গাতে কার কার কথা বলেছেন দেখো, এই যে কারারুদ্ধ মানুষের কথা বলেছেন, তারপরে হচ্ছে যে পাখির কথা বলেছেন, তাই না? পক্ষী পাখির কথা বলেছেন, তুলনা করেছেন। ওকে। এরপরে হচ্ছে যে আমরা চলে যাই যে আমাদের স্বাধীনতা লাগবে। স্বাধীনতাটা কিসের স্বাধীনতা? চিন্তার, বুদ্ধির এবং আত্মপ্রকাশের স্বাধীনতা লাগতে হবে। আমাদেরকে দুইটা উপায় সম্পর্কে বলেছেন, দুইটা উপায়। একটা হচ্ছে যে কি, একটা উপায় হচ্ছে যে অন্যবস্থার চিন্তা থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে, আর একটা হচ্ছে যে মনুষ্যত্বের স্বাদ পাওয়াইতে হবে। দুইটা উপায়কে নিয়ে কাজ করেছেন এবং আমাদের যে সমাজ ব্যবস্থা, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিয়ে তিনি কথা বলেছেন এখানে। ওকে। এরপরে হচ্ছে যে লেফা দরুস্তিয়ার শিক্ষা এক কথা নয়, এটা পরীক্ষাতে আসে। লেফা দরুস্তিয়ার শিক্ষা এক কথা নয় মানে হচ্ছে বাইরের দিক ঠিকঠাক ভেতরে সদরকার, এই ধরনের হয় না। শিক্ষা হতে হবে ভেতর থেকে শিক্ষিত হয়ে উঠতে হবে। ওকে। আর পরে হচ্ছে যে আমাদেরকে মনুষ্যত্বের আহ্বান করতে হবে, মানে আবার হচ্ছে দুইটা সমস্যারই সমাধান করতে হবে। অন্য ব্যবস্থার সুব্যবস্থা করতে হবে, আবার আমাদের বাধা থেকে মুক্তি দিতে হবে, মনুষ্যত্বের আহ্বান করতে হবে। দুইটা উপায় নিয়ে এখানে তিনি কথা বলেছেন। এবং লাস্টের দিক থেকে এখানে একটা লাইন আছে যে অন্য বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়। দেখো, এখানে আমি লাইনটা এখনো এই মুহূর্তে আমার চোখে পড়ছে না, বাট এখানে আছে অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়, এটাই মানুষের মনুষ্যত্বের পরিচয়। সেই লাইনটা তোমরা দেখে নিবে। ওকে। তারপরে হচ্ছে যে আমরা যদি জানতে চাই এখান থেকে গুরুত্বপূর্ণ উদ্দীপকের জন্য কি কি বিষয় গুরুত্বপূর্ণ এখান থেকে, সেটা হচ্ছে উদ্দীপকের জন্য আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব থেকে যেখান থেকে উদ্দীপক আসতে পারে, সেটা হচ্ছে শিক্ষা নিয়ে আসতে পারে। শিক্ষা যে দুইটা দিক আছে, ওই দুইটা দিক সম্পর্কে আসতে পারে, প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় দিক নিয়ে। এটা একটা উদ্দীপক দিতে পারে, কেউ একজন প্রয়োজনীয় দিকটাকে দেখছে, শুধু রেজাল্ট পাওয়াটাকে দেখছে, চাকরি পাওয়াটাকে বড় করে দেখছে, এই ধরনের উদ্দীপক আসতে পারে। বাট এখানে কিন্তু অপ্রয়োজনীয় দিক নিয়ে কথা বলেছে, তাই না? শিক্ষা, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে তোমার দুইটা উপায় কথা বলছেন, দুইটা কি কি ছিল? একটা হচ্ছে মনুষ্যত্বের আহ্বান, আর একটা হচ্ছে অন্য চিন্তা থেকে মুক্তি দিতে হবে। এরপর হচ্ছে তিনি এখানে আরেকটা বিষয় জীবসত্তা ও মানব সত্তা সম্পর্কে বলেছেন। জীবসত্তা কি? বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন। আর মানব সত্তা কি? সেটা হচ্ছে মনুষ্যত্ব জাগিয়ে তোলার কথা বলেছেন। ঠিক আছে। তারপরে হচ্ছে অন্য অবস্থায় সমস্যার সমাধানের কথা বলেছেন, দুইটা উপায়। তোমার তারপর হচ্ছে যে অন্য অবস্থায় সমস্যার সমাধান করতে হবে, সেই সাথে আবার কি করতে হবে আমাদেরকে, মনুষ্যত্বের আহ্বান করতে হবে। ঠিক আছে। এই বিষয়টা নিয়ে জাস্ট এখানে ওই শিক্ষা নিয়ে আসতে পারে, আর জীবসত্তা নিবে, মানব সত্তা নিয়ে আসতে হবে, দুটো উপায় নিয়ে উদ্দীপক আসতে পারে। ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা আজকে এইখানেই আমরা আজকে শেষ করছি। এই আশা করি এরপর থেকে তোমাদের বাংলা গদ্য অংশ নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। ঠিক আছে। এরপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে। আমরা আর দুইটা ক্লাস আপলোড করবো, খুব শীঘ্রই আমি আপলোড করব। একটা হচ্ছে কবিতা অংশের জন্য, এবং লাস্ট ক্লাস হচ্ছে আমাদের বাংলা তৃতীয় পত্রের ব্যাকরণ এবং নির্মিত অংশ নিয়ে আমাদের লাস্ট ক্লাস আয়োজিত হবে। তা আজকে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।